পড়ছি ফরাসি সাহিত্যিক জুল ভার্নের লেখা একটি গল্প, রক্তরাঙ্গা পথে, মেহিকোর প্রথম রণতরী। এটি অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। গুয়াহান থেকে আকাপুলকো। জাহাজ দুটি এসপানিয়ার। একটি হল ছোট, হালকা ক্ষিপ্র, নাম আসিয়া। অপরটি মাস্তুলের সংখ্যা 2, কামানের সংখ্যা 8, নাম কোনস্তানসিয়া। 1825 খ্রিস্টাব্দের 18 অক্টোবর জাহাজ দুটি মারিয়ানাস দ্বীপপুঞ্জের অন্তর্গত গুয়াহান দ্বীপে এসে নোঙর ফেলল। দুটি জাহাজেরই মাল্লাদের দশা এক। এই 6 মাস জোড়া জলযাত্রায় এসপানিয়া থেকে আসতে আসতে তারা ক্লান্তিতে আর অবসাদে একেবারে অর্ধেক হয়ে গেছে। পেটে ঠিকমতো খাবার পড়েনি, তার উপর এই হাড়ভাঙা খাটুনির মজুরিও অত্যন্ত কম। গোপনে গোপনে এবারে তারা তাই বিদ্রোহের উদ্যোগ করেছিল। কোনস্তানসিয়া জাহাজের কাপ্তেনের নাম ডন ওরতেভা। শক্ত লোহার ডান্ডার মতো তার ইচ্ছাশক্তি, ভেঙে পড়ে তবু কিছুতেই মচকায় না। বিক্ষোভের লক্ষণগুলো ডন ওরতেভার জাহাজেই প্রথম স্পষ্ট হচ্ছিল। পথে বেশ গুরুতর কতগুলো দুর্ঘটনায় জাহাজের অগ্রগতি অনবরত ব্যাহত হয়েছে। দুর্ঘটনাগুলোর ধরন এতটাই অপ্রত্যাশিত আর অস্বাভাবিক ছিল যে স্পষ্ট বোঝা যাচ্ছিল পেছনে কারো হাত না থাকলে এরকম হওয়া সম্ভব নয়। আসিয়ার কাপ্তেনের নাম ডন রোকে। তিনি গুথার্তের মানুষ। বাধ্য হয়ে তাকেও কোনস্তানসিয়ার সঙ্গে একই সময়ে একই বন্দরে আশ্রয় নিতে হল। পেছনে যে কারো চক্রান্ত আছে তা তো স্পষ্টই। তা না হলে সে রাত্রিরে কম্পাসটা একেবারে চুরমার হয়ে গিয়েছিল কি করে? অথচ সবাইকে জেরা করে দেখা গেল কেউই নাকি জানে না কম্পাসটার অমন দশা কী করে হলো। আরেকবার সামনের মাস্তুলের পাল্টা চৌকো কাঠামো থেকে অতর্কিতে হুড়মুড় করে খসে পড়েছিল। একেবারে কাঠামো শুদ্ধ পাটাতনে পড়ল ধপাত। আর চূড়ান্ত হলো তখন, যখন কতগুলো জরুরি আর বিপজ্জনক মুহূর্তে বলা নেই কওয়া নেই দুবার হালের দড়ি ছিঁড়ে গেল। কেমন করে যে ছিঁড়ল তাই এক মহা রহস্য। মারিয়ানাস দ্বীপপুঞ্জের অন্যান্য দ্বীপের মতোই গুয়াহানের শাসনকর্তা হলেন ফিলিপাইনের কাপ্তেন জেনারেল, অর্থাৎ এই স্পানিয়লরা মিত্রপক্ষের বন্দরে এসেই নোঙর ফেলেছে। জাহাজগুলি যতটা জখম হয়েছে, যা ধকল আর ক্ষয়ক্ষতি গেছে তাদের সব এই বন্দরেই মেরামত করে নেওয়া হবে। বাধ্য হয়ে যে এই গুয়াহানের বন্দরে এসে আটকা পড়তে হলো এটাই বাঁচোয়া, কারণ মিত্রপক্ষের বন্দরে কোনো বিক্ষোভের যোগসাজশ ঘটলেই কাপ্তেন জেনারেলের বাহিনী এদের একেবারে টিট করে দেবে। এভাবে যখন গুয়াহানের দিন কাটছে, তখন একদিন ডন রোকেকে ডেকে ডন ওরতেভা নিজের জাহাজে রহস্যময় ঘটনাগুলো এক এক করে খুলে বললেন। এসব যে বিক্ষোভেরই লক্ষণ, তার এই অনুমানও তিনি বিশদ করে বলতে ছাড়লেন না। অনেকক্ষণ আলোচনার পর 2 কাপ্তেনই ঠিক করলেন যে আগে ভাগেই তাদের সাবধান হওয়া ভালো। আশেপাশে ডবল কড়া পাহারা বসানোই আপাতত সাব্যস্ত করা হলো। বিশেষ করে 2টি লোকের ওপর ডন ওরতেভার নজর ছিল। তাদের ভাবভঙ্গি তার মোটেই সুবিধাজনক মনে হচ্ছিল না। একজন তারই লিউটেন্যান্ট মার্তিনেস, অন্যজন হোসে, মাস্তুলগুলোর পাহারাদার। গলুয়ের কাছে মাল্লারা যখন ষড়যন্ত্রে তা দিচ্ছিল, লিউটেন্যান্ট মার্তিনেসও ছিল তাদের মধ্যে। ধরা পড়ে গিয়ে কয়েকবার তাকে গ্রেফতারও করা হয়েছিল, আর যতক্ষণ সে বন্দী হয়েছিল ততক্ষণ কোনস্তানসিয়ার সাধারণ মাল্লা পাবলোই তার জায়গায় লিউটেন্যান্টের পদে বহাল হয়েছিল। আর হোসে, সেই নরাধম খালাসি, সোনার চাকতি ছাড়া জগতে আর কিছুকেই নাকি সে ভালোবাসে না। কিন্তু তার ওপর কড়া নজর রেখেছে জাকোপো, আরেকজন মাল্লা। এই জাকোপোর ওপর ডন ওরতেভার অগাধ আস্থা। পাবলোর বয়স বেশি নয়, কিন্তু হলে কি প্রচণ্ড তার সাহস, আর বুকের পাটাও তেমনি। একবার যেটাকে সে ঠিক বলে ধরবে তার জন্যে সে সব কিছু করতে পারে, কোনো কিছুতেই পেছ পা হয় না। তার বাপ মা মারা গিয়েছিল ছোটবেলাতেই, তারপর থেকে কাপ্তেন ওরতেভাই তাকে মানুষ করেছেন। সেই জন্যে ওরতেভার প্রতি তার কৃতজ্ঞতার অন্ত নেই। তার জন্যে সে প্রাণও দিতে পারে। জাকোপোর সঙ্গে পাবলোর ভারী ভাব, প্রায়ই দুজনে অনেক কথা হয়।
আর সেই সময়ে পাবলো কতবার যে ওর্তেভার কথা তাকে বলেছে। ওর্তেভার কথা উঠলেই কৃতজ্ঞতায় তার গলা ভারী হয়ে যায়। আর সেই অকপট কৃতজ্ঞতার প্রকাশ দেখে সহানুভূতিতে জাকোপোও তার হাত নেড়ে নিজের ভালো লাগা জানিয়ে দেয়। জাকোপোও লোকটা বেশ ভালোই, কাজেই একদিক থেকে ডন ওর্তেভার কোনো চিন্তা নেই। এমন দুজন অনুগত লোকের ওপর তিনি আস্থা রাখতে পারেন যারা প্রাণ দিয়েও তার সম্মান রক্ষা করার চেষ্টা করবে। কিন্তু মাল্লারাই যেখানে বেপরোয়া ও ডাকাবুকো, সব্বাই যেখানে বিবেক বুদ্ধি জলাঞ্জলি দিয়েছে, সেখানে এই তিনজনে কী বা করতে পারবে? এরা সারাক্ষণ চেষ্টা করে মাল্লাদের বুঝিয়ে সুঝিয়ে সামলে সুমলে ঠান্ডা রাখতে, আর ওদিকে মার্তিনেস আর হোসে দিনরাত্রি সবাইকে খেপিয়ে বেড়ায়, বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতায় উস্কে দেয়। গুয়াহান ছেড়ে রওনা হবার আগের দিন রাত্রিরে লিeutenant মার্তিনেস তীরের এক ভাঙাচোরা সরাইখানায় গিয়ে হাজির হল। সরাইখানাটার এমনিতে খুব একটা সুনাম নেই। গিয়ে দেখে দুই জাহাজেরই জনা 15 মাল্লা সেখানে বসে গুলতানি করছে। বন্ধুগণ, সবাইকে সম্বোধন করে মার্তিনেস বললে, আমাদের কপাল ভালো যে রাস্তায় ওই দুর্ঘটনাগুলো ঘটেছিল, তাই জাহাজগুলো এই বন্দরে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, আর আমিও এখানে এসে তোমাদের শান্তিতে 2-4টি কথা বলবার সুযোগ পেয়েছি। একটা সমস্বর হুল্লোড় ও সাবাস ধ্বনি উঠল সরাইতে। বলে ফেলো হে লিeutenant, কি বলতে চাও? মাল্লাদের একজন চেঁচিয়ে বললে, শুনি তোমার মতলব কি? আমার পরিকল্পনা খুবই সহজ, মার্তিনেস উত্তর দিলে। জাহাজ দুটো একবার দখল করে ফেলতে পারলেই সোজা মেহিকোর উপকূলের দিকে চালিয়ে নিয়ে যাব। তোমরা তো জানো যে মেহিকো একটা নতুন রাষ্ট্র, আর তার নিজের কোনো নৌবহর নেই। কাজেই কোনো জিজ্ঞাসাবাদ না করেই তারা এই জাহাজ দুটো চড়া দামে কিনে নেবে। কেবল যে মাসান্তে মাইনেই পাবো তা নয়, তখন তাহলে জাহাজ দুটো থেকে মস্ত লাভের বখরাও পেয়ে যাব আমরা। ঠিক বলেছ, কিন্তু দুটি জাহাজেই যাতে একসঙ্গে কেল্লাফতে করা যায়, সেজন্য সংকেত কি হবে শুনি? জিজ্ঞেস করল হোসে। আসিয়া থেকে একটা হাউই ছাড়া হবে, চোখ মোটকে বললে মার্তিনেস, আর ওই হাউই দেখেই বোঝা যাবে যে সময় হলো। ঠিক আছে, তাই হবে। আমাদের আর ভয় কি? ওদের প্রতি একজনে 10 জন করে আছি আমরা। কিছু বোঝবার আগেই বড় কর্তাদের পাকড়ে বন্দি করে ফেলব। বাস, অমনি খেল খতম। কিন্তু সংকেত দেয়া হবে কখন আর কোথায়? আরেকজন জিজ্ঞেস করলে। হবে হবে, কয়েকদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। মেন্দানাও দ্বীপ ছাড়লেই সংকেত করা হবে। কিন্তু মেহিকোর লোকেরা যদি কামান দিকে আমাদের জাহাজ দুটোকে অভ্যর্থনা করে? হোসে অন্য একটা সম্ভাবনার কথা পারলে। আমার যদি ভুল না হয়ে থাকে, তবে মনে হয় মেহিকোর রাষ্ট্রসংঘ এসপানিওল জাহাজের বিরুদ্ধে একটি মস্ত ফতোয়া জারি করে রেখেছে। এসপানিওল জাহাজ দেখলেই যেন কামান দাগে। শেষটায় সোনার বদলে কপালে হয়তো গরম শীষে জুটবে, নয়তো হাতে জুটবে লোহার হাত করা। অত ভাবনা করো না হোসে, আমরা কে তা ওদের ভালো করেই জানতে দেব, এবং কামানের পাল্লার বাইরে থেকেই। মার্তিনেস তাকে আশ্বস্ত করল। কিন্তু কেমন করে? মাস্তুলে সোজা মেহিকোর নিশান উড়িয়ে দেব, বলে মার্তিনেস সবুজ, সাদা আর লাল ডোরাকাটা নিশান বার করে দেখালে। স্বাধীন মেহিকোর এই বর্ণোজ্জ্বল প্রতীকটি দেখামাত্র সরাইখানার মধ্যে একটা ভারী বিষণ্ণ স্তব্ধতা নেমে এলো। হাজার হলেও তারা হচ্ছে স্পানিওল, আর এই সেদিন অবধি মেহিকো ছিল তাদেরই উপনিবেশ। তাহলে এর মধ্যে স্পানিয়ার নিশানের জন্য তোমাদের মনস্তাপ হচ্ছে? মার্তিনেস টিটকেরি দিয়ে বললে। বেশ, যাদেরই মনে অত স্বদেশপ্রেম আছে তারা এখান থেকে কেটে পড়ুক। ক্যাপ্টেন ডন ওর্তেভা কি কমান্ডার ডন রোকেকে 3 বার সেলাম ঠুকে হুকুম তামিল করুকগে, যাক। কিন্তু আমরা যারা আর ওই হুকুম তামিল করে বেঁচে থাকতে রাজি নই, আমরা দেখিয়ে দেব কী করে ওসব কর্তাদের জব্দ করতে হয়। শুনবা মাত্র ঘরের মধ্যে একটা সমস্যার সম্মতি উঠল। বন্ধুগণ, মার্তিনেস বলতে লাগল, সুন্দা দ্বীপে যাবার জন্যে আমাদের কাপ্তেনরা কেবল বাণিজ্য বায়ুর উপরে নির্ভর করে, কিন্তু আমরা তাদের দেখিয়ে দেব যে প্রশান্ত মহাসাগরের পূব হাওয়াকেও তাদের সাহায্য ছাড়াই আমরা হারিয়ে দিতে পারি।
গুপ্ত সভা শেষ হয়ে যেতেই মাল্লারা যে যার ধান্দায় বেরিয়ে পড়ল। তারপর আলাদা আলাদাভাবে যথাসময়ে যে যার জাহাজে ফিরে গেল। পরদিন সূর্য উঠতেই আসিয়া আর কনস্তান্সিয়া নোঙর তুলল। গলুয়ের মুখ ঘুরিয়ে দক্ষিণ পশ্চিম মুখ করে নয়া হল্যান্ডের উদ্দেশ্যে পাল খাটিয়ে দিলে মাল্লারা। লেফটেন্যান্ট মার্তিনেস অবশ্যই আবার নিজের কাজে যোগ দিয়েছে, কিন্তু কাপ্তেন ওর্তেভার নির্দেশে সারাক্ষণ তার ওপর কড়া নজর রাখা হচ্ছে, যাতে আবার সে নতুন কোনো দুর্ঘটনার অবতারণা করতে না পারে। তবুও কিন্তু ওর্তেভার মনে কেন যেন সারাক্ষণ আসন্ন অমঙ্গলের ছায়া পড়তে লাগল। সবকিছু দেখে শুনে এটা তিনি বুঝতে পেরেছিলেন যে এসপানিয়ার নৌবহরের ধ্বংস অবশ্যম্ভাবী, আর এই অজেয় বহর ধ্বংস হবে কেবল তার মাল্লাদের অবাধ্যতা আর অর্থগৃহ্ণতায়। তাছাড়া তার জ্বলন্ত স্বদেশপ্রেম পরপর কতবার চোট পেয়েছে, সে ক্ষত এখনও শুকোয়নি। মেহিকোর বিপ্লব ছিল তার মধ্যে সবচেয়ে প্রচণ্ড আঘাত। অত বড় একটা উপনিবেশ এসপানিওলদের হাতছাড়া হয়ে গেল। এইসব গম্ভীর ও ভারিক্কি বিষয় নিয়ে ছোকরা মতো পাবলোর সঙ্গে তিনি প্রায়ই আলোচনা করতেন, আর একদা যে সপ্তসিন্ধু 10 দিগন্তে অজেয় এসপানিওল বহরের আধিপত্য ছিল, সেই গরিমার কথাই সাত কাহন করে বলতেন। বুঝলে পাবলো, ডন ওর্তেভা বলতেন, আমাদের মাঝি মাল্লাদের মধ্যে আগের মতো শৃঙ্খলাবোধ আর নিয়মানুবর্তিতা নেই, আর সেটাই আমাদের অধপতনের কারণ। এই দেখো না, আমার এই জাহাজেই বিক্ষোভের লক্ষণগুলো দিন দিন কীরকম উগ্র হয়ে উঠছে। এমনও হতে পারে কেন, আমার তো অলক্ষণে একটা আশঙ্কাই হচ্ছে যে বুঝি কোনো জঘন্য বিশ্বাসঘাতকতার ফলে আমাকে শিগগিরই প্রাণ হারাতে হবে। কিন্তু তুমি তার প্রতিশোধ নিও, নেবে না পাবলো? এসপানিয়ার হয়ে প্রতিশোধ নিও তুমি, মাতৃভূমির কথা কশ্চিনকালেও ভুলো না, কারণ আমাকে আঘাত করার অর্থই হল সরাসরি আমার দেশকে আঘাত করা। কাপ্তেন ওর্তেভা, আমি শপথ করে বলছি যে আমি তার শোধ নেবই। বাচ্চা পাবলো তাকে আশ্বাস দিত। মাল্লাদের কারো সঙ্গে ঝগড়া বাঁধিও না কিন্তু পাবলো। শুধু মনে রেখো, এই বিপন্ন সময়ে নিজের দেশকে সেবা করার প্রকৃষ্ট উপায় হচ্ছে সব সময় চোখ কান খোলা রাখা, সজাগ থাকা, আর তারপর সময় এলে বিশ্বাসঘাতকদের শায়েস্তা করা, সাজা দেয়া, শাস্তি দেয়া। আপনাকে কথা দিচ্ছি কাপ্তেন, দেশের জন্য আমি মরতে পারি। একাগ্রভাবে আবেগে ভরে গিয়ে পাবলো বলতো। হ্যাঁ, দরকার হলে এই হতভাগা বিশ্বাসঘাতকদের শাস্তি দিতে গিয়ে আমি মরতেও ভয় পাব না। 3 দিন হয়ে গেল জাহাজ দুটি মারিয়ানাস ছেড়েছে। কনস্তান্সিয়া পাল খাটিয়ে তেজি হাওয়ায় তরতর করে ভেসে চলেছে। নিচু লাবণ্যে ভরা জাহাজটির হাল, হালকা তার কাঠামো, মাস্তুলের ধবধবে পেট ফোলা পাল, ফেনা আর ঢেউয়ের মধ্যে দিয়ে যেন লাফিয়ে চলেছে জাহাজটি, আর পিচকিরির মতো ছড়িয়ে পড়া লাফিয়ে ওঠা ফেনায় তার 8টা কামান ঢাকা পড়ে যাচ্ছে। ঘণ্টায় 12 নট। লিeutenant মার্তিনেসকে বললে পাবলো, হাওয়া যদি এরকমই থাকে আর জাহাজ যদি এত জোরে চলতে থাকে, তাহলে তো শিগগিরই গিয়ে গন্তব্যে পৌঁছে যাব, আর আমাদের সমুদ্রে ঘুরে বেড়াতে হবে না। ভগবান করুন তাই যেন হয়। পথে যে ঝক্কি ঝামেলা পোয়াতে হলো তাই যথেষ্ট। এবার ডাঙায় গিয়ে একটু বিশ্রাম পেলে বাঁচি। মাস্তুলের পাহারাদার হোসে কাছেই দাঁড়িয়ে সব শুনছিল। তাকে শুনিয়ে শুনিয়ে মার্তিনেস চেঁচিয়ে বললে, শিগগিরই ডাঙা চোখে পড়বে বলে মনে হচ্ছে। মিন্দানাও দ্বীপ, বললে পাবলো। 140 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা আর 8 ডিগ্রি উত্তর অয়নাংশ দিয়ে যাচ্ছি কিনা আমরা। আর মিন্দানাও দ্বীপ হল 140 ডিগ্রি 39 মিনিট দ্রাঘিমা আর 7 ডিগ্রি অক্ষরেখায় অবস্থিত। তার মুখের কথা কেড়ে নিয়ে বলল মার্তিনেস। হোসে মুখ তুলে তাকালো, তারপর মার্তিনেসের উদ্দেশ্যে একটা ছোট্ট ইশারা করে সে হন্তদন্ত হয়ে তার কাজে চলে গেল। তোমার বুঝি এখন থেকে পাহারা দেবার কথা পাবলো? জিজ্ঞেস করল মার্তিনেস। হ্যাঁ লিeutenant। 6টা বাজল। আচ্ছা, আর তোমাকে আটকাবো না। পাবলো নিচে চলে গেল। মার্তিনেস গলুইতেই দাঁড়িয়ে রইল। তারপর তাকিয়ে দেখল আসিয়ার দিকে। আসিয়া তাদের জাহাজের পাশ ঘেঁষেই চলেছে। চমৎকার সন্ধ্যাবেলা, আবহাওয়া ভালো, দেখে মনে হয় উষ্ণমণ্ডলের একটা শান্ত সতেজ সুন্দর রাত্রিবেলা আসন্ন। সন্ধ্যার ঝাপসা অন্ধকারের মধ্যে তাকিয়ে
মার্তিনেস আন্দাজ করার চেষ্টা করলে পাহারায় কে কে আছে। হোসেকে সে চিনতে পারলে, আর দুজনকে ঠিক শনাক্ত করতে পারল না। কিন্তু দূর থেকে মনে হলো গুয়াহানের সেই সরাইখানার গুপ্ত সভায় এই দুজনও ছিল। সোজা সে এগিয়ে গেল সারেংয়ের দিকে। নিচু গলায় কি যেন বলল সে তাকে, ছোট দু চারটি কথা, ব্যাস, আর কিছু নয়। কিন্তু যদি ভালো করে কেউ খেয়াল করত তাহলেই দেখতে পেত সারেং অমনি জাহাজটার মুখ একপাশে একটু বাঁকিয়ে দিয়েছে, আর অমনি জাহাজটা একেবারে আসিয়ার গায়ে এসে পড়ে আর কি। এই সময় মার্তিনেসের যা করবার কথা সে কিন্তু তা করছিল না, বরং খোলের মধ্যে পাটাতনের ওপর পায়চারি করছিল আর সারাক্ষণ আসিয়ার ওপর নজর রাখছিল। কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল তার, ভয়ও হচ্ছিল খুব, আর সেই জন্যে কথা বলার চোঙটা নিয়ে উদ্বিগ্নভাবে কেবলই নাড়াচাড়া করছিল। হঠাৎ বড় জাহাজটা থেকে একটা বিস্ফোরণের শব্দ উঠল। সংকেত হবামাত্র মার্তিনেস লাফিয়ে ছুটে এলো, চিৎকার করে উঠল, সবাই এসো পাটাতনে, পাল নামিয়ে ফেলো চটপট। তক্ষুনি ডন ওর্তেভা তার সহকারীদের নিয়ে নিজের কামরা থেকে বেরিয়ে এলেন। কৈফিয়ত চাইলেন, কে দিয়েছে এই হুকুম, কেন দিয়েছে? কোনো উত্তর না দিয়েই মার্তিনেস সেখান থেকে এক লাফে আবার জাহাজের গলুয়ের দিকে ছুটে গেল। চাকা বন্ধ করে দাও, চেঁচিয়ে বললে সে সারেংকে, দড়ি নামাও, দড়ি নামাও। অন্যদের হুকুম দিলে, পাল নামিয়ে ফেলো। সেই মুহূর্তে আসিয়ার ওপর আরও কতগুলো বিস্ফোরণের আওয়াজ হলো পরপর। মাল্লারা সব চটপট মার্তিনেসের হুকুম তামিল করল, আর কনস্তান্সিয়া অমনি হাওয়ার তোড়ের মধ্যে পড়ে একবার ঘুরপাক খেল। তারপরেই তার উঁচু মাস্তুলের পালটা নেমে গেল। চারপাশে যে মুষ্টিমেয় কয়েকজন লোক জুটেছিল তাদের দিকে তাকিয়ে ডন ওর্তেভা বললেন, তোমরা আমার পাশে থেকো কেবল। তারপর মার্তিনেসের দিকে ছুটে যেতে যেতে বললেন, গ্রেফতার করো ওকে। কমান্ডারের মৃত্যুদণ্ড হল, পাল্টা হুকুম দিল মার্তিনেস। পাবলু আর অন্য দুজন কর্মচারী তাদের পিস্তল তাক করে উঁচিয়ে ধরল। জাকোপোর সঙ্গে আরও কয়েকজন মাল্লা তখন তাদের সাহায্যের জন্য ছুটে আসছিল, কিন্তু বিদ্রোহীরা তক্ষুনি তাদের আটকে ফেলে অস্ত্রশস্ত্র কেড়ে নিয়ে অক্ষম করে ফেলল। মার্তিনেসের দিকে তার পিস্তল তাক করে ধরলেন ডন ওর্তেভা, আর ঠিক তক্ষুনি হুঁইস করে আসিয়া থেকে একটা জ্বলন্ত হাওয়াই উড়ে গেল আকাশে। ওরা জিতেছে, মার্তিনেস চেঁচিয়ে উঠল, আর আর ডন ওর্তেভার পিস্তলের গুলি বাতাসে হারিয়ে গেল। দৃশ্যটার আয়ু ফুরিয়ে এসেছিল। লিউটেন্যান্টের সঙ্গে হাতাহাতি শুরু হলো কাপ্তেনের, কিন্তু মিথ্যেই সব জোঝাজুঝি। সংখ্যায় বিদ্রোহীরা অনেক বেশি। ভীষণ চোট পেলেন ডন ওর্তেভা, মারাত্মক জখম হলো তার গায়ে, আর তারপর তাকে তারা একেবারে পেড়ে ফেললে। কয়েক মুহূর্তের মধ্যেই তার অনুচরদেরও সেই একই দশা হলো। কনস্তান্সিয়ার পাটাতন থেকে নীল আলোর সংকেত করা হলো, আর অমনি নীল আলোর সংকেতেই আসিয়া থেকে উত্তর এলো, দুই জাহাজেই বিদ্রোহীরা জিতে গিয়েছে, আর তাদের পায়কে কনস্তান্সিয়ার প্রভু তখন লিউটেন্যান্ট মার্তিনেস। তার হুকুমে ধাক্কাধাক্কি করে সব বন্দীদের বড় কামরাটায় পুড়ে দেয়া হলো। কিন্তু পাটাতনে রক্তের দাগ দেখে মাল্লাদের মধ্যে তখন হিংস্র ও পাশবিক রক্ততৃষা জেগে উঠেছে। কেবল বন্দি করে রেখেই তারা সন্তুষ্ট নয়, সবাইকে হত্যা না করে তাদের শান্তি নেই। কতল করো ওদের, গলা কাটো। সবচেয়ে যারা হিংস্র ও উন্মত্ত তারা চেঁচিয়ে উঠল, হত্যা করো ওদের, মরা মানুষ কোনো কেচ্ছা করে না। এই রক্তলোলুপদের পুরোভাগে ছিল মার্তিনেস স্বয়ং। দলবল নিয়ে সে কামরাটায় ঢুকতে যাবে, কিন্তু অন্য মাল্লারা অহেতুক রক্তপাতের বিরুদ্ধে বেঁকে বসল, আর তাদের জন্যেই সাময়িকভাবে বন্দিরা প্রাণে বাঁচল। সাময়িকভাবে, কারণ একটুতেই হয়তো আবার তাদের রক্ততৃষা চেতিয়ে উঠবে। মার্তিনেস কিন্তু শান্ত হবার পাত্র নয়। সে হুকুম দিল, ডন ওর্তেভাকে নিয়ে এসো ডেকে। অমনি ডন ওর্তেভাকে ডেকে এনে হাজির করা হলো। ডন ওর্তেভা, মার্তিনেস বললে, এখন আমি এই দুই জাহাজের কর্তা। ডন রোকেও আমাদের হাতে বন্দি, এটা জেনো। কাল তোমাদের দুজনকে আমরা কোনো নির্জন দ্বীপে নামিয়ে রেখে যাব। তারপর আমরা যাব মেহিকোর দিকে। আমরা ঠিক করেছি জাহাজ দুটো মেহিকো প্রজাতন্ত্রের সরকারকে বেচে দেব। ডন ওর্তেভা কেবল একটি কথাই উত্তরে বললেন, বিশ্বাসঘাতক। এই লোকটাকে আষ্টেপৃষ্ঠে পালের কাঠামোতে বেঁধে দাও।
ডন ওর্তেভার দিকে আঙুল দেখিয়ে মার্তিনেস বললে, তার হুকুম তামিল হতে দেরি হলো না। অন্যদেরও নিয়ে এসো এখানে, যাবার জন্য তৈরি হয়ে নাও, চটপট করো সবাই, চটপট। মার্তিনেস আবারও বললেন। তৎক্ষণাৎ তার হুকুম তামিল হলো। ডন ওর্তেভাকে পালের কাঠামোর গায়ে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে। পালের আড়ালে তিনি ঢাকা পড়ে গেছেন, কিন্তু তখনও তার গলা শোনা যাচ্ছে। মার্তিনেসকে বদমায়েশ ও বিশ্বাসঘাতক বলে সম্বোধন করছেন তিনি। মার্তিনেস আর নিজেকে সামলাতে পারলেন না। হঠাৎ সে লাফিয়ে এগিয়ে গেল পালের কাঠামোর দিকে, হাতে তার উদ্যত কুঠার। কে যেন তাকে ঠেলে সরিয়ে দেবার চেষ্টা করল। কাঁপতেন ওর্তেভার কাছে সে পৌঁছতে পারল না। নাগাল না পেয়ে কুঠারের এক প্রচণ্ড কোপে সে বড় পালটা ফাঁসিয়ে দিল। উপরের কাঠের ডান্ডাটা হাওয়ায় একবার ঘুরে গিয়ে সোজা ডন ওর্তেভার মাথায় এসে পড়ল। আস্ত খুলিটা ফেটে গেল তার। আতঙ্কে ভয়ে বিভীষিকায় একটা অস্ফুট কাতর ধ্বনি উঠল ডেকে। দুর্ঘটনায় মারা গেছে, মার্তিনেস মন্তব্য করল। মৃতদেহটা কেউ জলে ছুঁড়ে ফেলে দাও তো। এবং যথারীতি চটপট তার হুকুম তামিল করা হলো। জাহাজের চাকার পাশে আছড়ে পড়ল ডন ওর্তেভার মৃতদেহ। একটু লাল ছোপ লাগল জলে। মৃতদেহটা আর দেখা গেল না। লাল ছোপটাও ঢেউয়ের তোড়ে পরক্ষণেই মিলিয়ে গেল। জাহাজ দুটো পাশাপাশি রওনা হলো মেহিকোর উপকূলের দিকে। পরের দিন দূরে একটা কালো ফুটকির মতো ছোট্ট একটা দ্বীপ চোখে পড়ল। দুটো জাহাজ থেকেই জলে নামিয়ে দেয়া হলো দুটি নৌকো। বিদ্রোহে যারা যোগ দেয়নি তাদের সবাইকে ওই নৌকো দুটিতে করে ভাসিয়ে দেয়া হলো। কেবল পাবলো আর জ্যাকোপোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবলম্বন করা হলো না, কারণ তারা বেগতিক দেখে সঙ্গে সঙ্গেই মার্তিনেসের দলে যোগ দিয়েছিল। ছোট দুটি নৌকোয় এতগুলো লোককে ভাসিয়ে দেয়া হয়েছিল দুঃসিন্ধু জলে। কিন্তু ভাগ্য ভালো, কয়েকদিনের মধ্যেই একটা তিমি শিকারী ইংরেজ জাহাজের চোখে পড়ে যায় তারা, আর জাহাজটি তাদের উদ্ধার করে মানিলায় পৌঁছে দেয়। কিন্তু আশ্চর্য, পাবলো আর জাকোপো কেন বিদ্রোহীদের সঙ্গে যোগ দিলে? জগতে তবে কি কাউকেই আর বিশ্বাস করা যাবে না? কে জানে, হয়তো এই হেয়ালির সমাধান পাবার জন্যে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আকাপুলকো থেকে চিগুয়ালান। মেহিকোর উপকূলে যে 4টে বন্দর আছে তাদের মধ্যে আকাপুলকোর যেটি হচ্ছে সবার সেরা। উপকূলেই উঁচু পাহাড়ে ঘেরা খাড়ির মধ্যে বন্দর, দেখে মনে হয় যেন একটি পাহাড়ি হ্রদ। 3টে কেল্লা আর একটা গোলাঘর বন্দরটিকে পাহারা দিচ্ছে, আর সান দিয়েগো বলে আরেকটা কেল্লা 30টি কামান সমেত আস্ত বন্দরটার ওপর তাক করে আছে। বিনা অনুমতিতে কোনো জাহাজ বন্দরে ঢোকবার চেষ্টা করলেই সান দিয়েগোর গোলন্দাজরা তোপ দেগে সেটাকে অনায়াসে ডুবিয়ে দিতে পারে। কিন্তু উপরে বর্ণিত ঘটনার 3 মাস পরে হঠাৎ একদিন আস্ত শহরটা আতঙ্কে ভরে গেল, অথচ ওরকম সুরক্ষিত বন্দরে কারুর ভীত হবার কোনো কারণ ছিল না। আতঙ্কের কারণ, উপকূলের পাশে একটা জাহাজ দেখা গেছে। কে জানে ওই জাহাজের কি মতলব, আর সেই জন্যই শহরের লোকেরা কিছুতেই আশ্বস্ত হতে চাইল না। নতুন প্রজাতন্ত্র এখনও এসপানিয়ার পুনরাক্রমণের ভয়ে রুদ্ধশ্বাস হয়ে আছে, আর এই পুনরাক্রমণের ভয় নেহাত অমূলকও ছিল না। গ্রেট ব্রিটেনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হওয়া সত্ত্বেও গ্রেট ব্রিটেন গোড়া থেকেই নতুন প্রজাতন্ত্রকে স্বীকার করে নিয়েছিল, এবং লন্ডন থেকে রাষ্ট্রদূত আসা সত্ত্বেও উপকূলকে বৈদেশিক আক্রমণের হাত থেকে রক্ষা করার কোনো উপায় ছিল না মেহিকোর, কারণ তাদের একটাও রণতরী ছিল না। কে জানে এই একা জাহাজটির উদ্দেশ্য কি? কিন্তু উদ্দেশ্য যাই থাক, জাহাজটির কাপ্তেন যে কোনো ডাকাবুকো অকুতভয় রগরগে মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। না হলে ছিন্ন ভিন্ন পাল নিয়ে কেউ অমন তীব্র প্রচণ্ড শীতকালীন ঝোড়ো হাওয়ায় এদিককার জল মারায়? কী রকম কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল শহরের লোকজন। কি যে করা উচিত তা ঠিক বুঝে উঠতে পারল না। তবে এই আগন্তুক ও রহস্যময় জাহাজের সব আক্রমণ প্রতিহত করার জন্যে তারা সকলে তৈরি হয়ে উঠল। জাহাজটা পাল্লার মধ্যে আসতেই গোলন্দাজরা কামান দাগবার জন্যে যেই তৈরি হয়েছে, সেই মুহূর্তে হঠাৎ জাহাজের মাস্তুলে স্বাধীন মেহিকো পতাকা পতপত করে উঠতে শুরু করল। কামানের গোলার পাল্লার মধ্যে এসে কনস্টান্সিয়া, এত কাছে থেকে নামটা সবাই স্পষ্ট পড়তে পারছিল, হঠাৎ নোঙর ফেলল।
হুড়মুড় করে সব পাল নামিয়ে ফেলা হলো। জাহাজ থেকে ছোট্ট একটা নৌকো নামল জলে। তারপর কিছুক্ষণের মধ্যেই বন্দরে এসে হাজির হলো। তীরে নেমেই লিeutenant মার্তিনেজ সোজা চলে গেল আকাপুলকোর রাজ্যপালের কাছে। গিয়ে সবিস্তারে সে খুলে বলল তার এখানে আসার উদ্দেশ্য। সব শুনে রাজ্যপাল বললেন যে সরাসরি মেহিকোর নগরীতেই যাওয়াই সবচেয়ে ভালো, কারণ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জেনারেল গুয়াদালুপে ভিক্টোরিয়া ছাড়া আর কেউই প্রজাতন্ত্রের পক্ষ থেকে জাহাজ দুটো কিনতে পারবে না, আর কারোরই সে অধিকার নেই। খবরটা ছড়িয়ে পড়া মাত্র শহরে হুল্লোড় হই হই পড়ে গেল। মেহিকোর নৌবহরের প্রথম রণতরীকে স্বচক্ষে দেখবার জন্য সারা শহর ভেঙে পড়ল উপকূলে। প্রাক্তন প্রভুদের নৌবহরে যে বিক্ষোভ ও অবাধ্যতা শুরু হয়েছে, এই তথ্যটিও তাদের কম খুশি করল না। স্পানিয়ল বহর আর সহজে তাদের কাবু করতে পারবে না, অন্তত এইভাবে যদি ক্রমশ স্পানিয়া নৌবহরে বিদ্রোহ দেখা দেয়, তাহলে স্বাধীন মেহিকোর আর কোনো ভয় নেই। মার্তিনেজ তক্ষুনি আবার জাহাজে ফিরে গিয়েছিল। কয়েক ঘন্টা পরে কনস্তান্সিয়া সরাসরি আকাপুলকো জেটিতে এসে ভিড়ল, আর তীরের লোকেরা কোলাহল করে তার মাঝি মাল্লাদের স্বাগত জানালো। কিন্তু তীরে নেমে মার্তিনেজ যখন এক এক করে সকলের নাম ডাকল, তখনই প্রথম সবিস্ময়ে আবিষ্কার করা গেল যে পাবলো আর জাকোপোর কোনো পাত্তা নেই। মেহিকোর ঠিক মধ্যিখানে রয়েছে জগৎ বিখ্যাত মালভূমি। তার বিস্তার ও উচ্চতা জগতে দ্বিতীয় রহিত। আকাপুলকো থেকে মেহিকো নগরীর দূরত্ব প্রায় 240 মাইল, অর্থাৎ 80 লিগ। মেহিকো নগরী থেকে ভেরাক্রুজ যেতে হলে রাস্তায় যে বন্ধুর পার্বত্যভূমি আর খাড়াই ঢাল পড়ে, এ রাস্তাটা সেরকম উবড়ো খাবড়ো পাহাড়ি আর মসৃণ ঢালে ভরা নয়। আকাপুলকোতে কনস্তান্সিয়া নোঙ্গর ফেলবার কয়েকদিন পরে এই আকাপুলকো মেহিকোর রাস্তায় দেখা গেল দুজন অশ্বারোহী পাশাপাশি চলেছে। ঘোড়সওয়ার দুজন আর কেউ নয়, মার্তিনেজ আর হোসে। হোসে এখানকার পথঘাট ভালোই চেনে। এককালে সে প্রায়ই আনাউয়াকের পাহাড়ে চড়ত। সেই জন্যেই যে ইন্ডিয়ানটি তাদের পথ দেখিয়ে নিয়ে যেতে চাচ্ছিল, তাকে তারা কাজে বহাল করেনি। চমৎকার দুটো টাট্টু ঘোড়া জোগাড় করেছে দুজনে, আর পাহাড়ি রাস্তায় ঘোড়ার খুঁড়ে খটাখট শব্দ তুলে দ্রুত তারা ছুটে যাচ্ছে মেহিকোর রাজধানীর দিকে। 2 ঘন্টা ধরে একটানা জোর কদমে ছুটে চলল তারা। ঘোড়া দুটো এত জোরে ছুটছিল যে কোনো কথা বলা যাচ্ছিল না। এখন দুজনে একটু বিশ্রাম করে নেবার জন্যেই ঘোড়া থামালো। থামো থামো, হাঁপাতে হাঁপাতে ঘোড়ার রাশ টেনে ধরল হোসে। এই ঝোড়ো হাওয়ার মতো আর ঘন্টা 2 গেলেই তো দম আটকে মরবো আর কি, একটু থামো। কিন্তু আমাদের এগোনোই উচিত, মার্তিনেজ জবাব দিল। তুমি রাস্তা চেনো তো হোসে? ঠিক জানো এ রাস্তাটা তোমার চেনা? তুমি যেমন কাদিস থেকে ভেরাক্রুজের রাস্তা চেনো, আমিও তেমনি চিনি। কি ভেবেছ তুমি আমাকে? তোমাকে ভুল পথে ঘোরাচ্ছি? এ রাস্তায় সামুদ্রিক ঝড়ও ওঠে না, আর সন্তানদের উপরকার তাসপানের বেড়াও নেই এখানে, যে আমাদের খামখা দেরি হবে। কিন্তু তাই বলে অত তাড়াহুড়া করার কি দরকার? আরও তাড়া করতে হবে আমাদের, বলে রাখছি। মার্তিনেজ লাগাম তুলে নিয়ে হ্যাঁচকা টান দিয়ে বললে, পাবলো আর জাকোপো যেভাবে গা ঢাকা দিয়েছে, তাতে গতিক খুব সুবিধার বুঝছি না। আমার ভারী অস্বস্তি হচ্ছে। শেষটায় ওরা যদি নিজেরাই জাহাজ দুটো বেচে দিয়ে আমাদের বকরা মেরে দেয়। না হলে ওরকম বেমালুম গা ঢাকা দিয়েছে কেন বলো? কি সর্বনাশ! ব্যাপারটা কি অতই সোজা নাকি? হোসের কাছে ব্যাপারটা অবিশ্বাস্য ঠিক ছিল। এ যে দেখছি চোরের উপর বাটপাড়ি। মেহিকো নগরীতে পৌঁছতে আর কদিন লাগবে? ঘোড়ার পিঠে গেলে আর 4-5 দিন। ঘোড়াগুলোকে ছুটিয়ে মারার কি দরকার? আসতে গেলেই হয়। দেখছো তো পাহাড়ের ঢাল ক্রমশ কেমন খাড়া হয়ে উঠছে। সত্যি ততক্ষণে পাহাড়ের ঢালগুলো আগের তুলনায় বেশ খাড়া হয়ে উঠেছিল। লাফিয়ে ঘোড়ার পিঠে চড়তে চড়তে হোসে বললে, ঘোড়ার খুঁড়ের নালগুলোও ভালো নয়। এই গ্রানাইট পাথরে ঘা খেয়ে খেয়ে শেষটায় জখম হয়ে পড়বে। অত তাড়াহুড়ো করে হুলস্থুল করার কি দরকার? বুঝলাম সোনাদানার ব্যাপার, চটপট একটা সুরাহা করে নেওয়া ভালো, কিন্তু অত তাড়া কিসের? শেষটায় হয়তো পস্তাতে হবে। ঘোড়সওয়ার দুজন ততক্ষণে একটা ছোট পাহাড়ের চূড়োয় গিয়ে পৌঁছেছিল। তাদের পায়ের নিচে পড়ে আছে চওড়া এক টুকরো চষা জমি। ঘন হয়ে তাতে ফসল ফলেছে, ভুট্টা আর মকাই। উদ্ভিদগুলো রোদে ঝলমল করছে,
যেন সূর্যালোকে নতুন প্রাণ পেয়েছে। কিন্তু এই অসহ্য গরমে এখানকার দুর্ভাগা মানুষেরা প্রায়ই হলদি জ্বরে ছটফট করে। সেই জন্যেই বেশিরভাগ ক্ষেত্রেই এসব অঞ্চলে জনমানবের দেখা মেলে না। মনে হয় নির্জন আর পরিত্যক্ত, যেন কোথাও কোনো প্রাণের সাড়া নেই। দিগন্তে ওই গম্বুজের মতো ছুঁচালো জিনিসটা কি? হোসেকে জিজ্ঞেস করল মার্তিনেস। হোসে কোনো পাত্তা না দিয়ে বলল, লা ব্রেয়ার চূড়ো, মালভূমির চেয়ে বেশি উঁচু নয়। বিশাল শৈলশিরা, পাহাড়ের ওটাই প্রথম উঁচু চূড়ো। কিন্তু চেনা জায়গা বলে হোসে যেন সেটাকে আমলই দিল না। বরং এগিয়েই চলো। মার্তিনেস কেবল মুখেই বলল না, চাবুক মেরে ঘোড়াও ছুটিয়ে দিল। এই ঘোড়াগুলো তো উত্তর মেহিকোর পাহাড়ি জায়গা থেকে এসেছে। রুক্ষ ঊষর পার্বত্যভূমি দিয়ে চলতে এরা ওস্তাদ। সাবান্না পেরিয়ে অনেক আনাগোনা করেছে বলেই উবড়ো খাবড়ো জমি দিয়ে চলতে এদের কষ্ট হয় না। কাজেই ঢালু জায়গার সুবিধা নিয়ে এই নির্জন এলাকাটা আমাদের চটপট পেরিয়ে যাওয়া উচিত। এত নিরিবিলি জায়গায় আমোদ পাবার মতো কিছু তো নেই। লিeutenant মার্তিনেসের কি অনুতাপ হচ্ছে নাকি শেষকালে? হোসে কেবল তার কাঁধ ঝাঁকালো একটু। অনুতাপ? না, তা নয়। মার্তিনেস আর কোনো কথা বাড়াল না, একেবারেই চুপ করে গেল। কেবল দুটি ঘোড়ার খুঁড়ে দ্রুত খটাখট আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এই পরিত্যক্ত অঞ্চলে শুধু ঘোড়া দুটো জোর কদমে ছুটে চলেছে। শেষকালে পৌঁছল তারা লা ব্রেয়ার চূড়োয়। পায়ে চলা খাড়া পথ বেয়ে তারা চূড়োটা পেরিয়ে গেল। পাশেই এক একটা অতল খাদ। খাদগুলো অবশ্য সিয়েরা মাদ্রের খাদের মতো পাতাল ছোঁয়া নয়। তারপর চূড়ো পেরিয়ে অন্য পাশের ঢালে পৌঁছে তারা ঘোড়া দুটোকে বিশ্রাম দেবার জন্য থামল। তারা যখন চিগুয়ালান গ্রামে এসে পৌঁছল, সূর্য তখন দিগন্তের আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে। চিগুয়ালান জায়গাটা নামেই গ্রাম, আসলে কেবল গরিব ইন্ডিয়ানদের কতগুলো বাঁশ বেতের জীর্ণ বাড়ি আছে। এই ইন্ডিয়ানদের আঞ্চলিক নাম মানসোস। মানসোস কথার অর্থ হল চাবি। এমনিতে এরা ভারী অলস। এই অতি উর্বর জমি যে ধন বিলয়, কেবল তাই কুড়িয়ে বেড়ানো এদের কাজ। চাষের জন্য মোটেই খাটতে হয় না। এখানকার জমি এমনই উর্বর। উঁচু মালভূমিতে যে ইন্ডিয়ানরা থাকে, তাদের মতো এদের অবিশ্রান্ত পরিশ্রম করতে হয় না বলেই এদের ভাবে ভঙ্গিতে সবসময়ই কেমন একটা আলস্যে ভরা ঢিলেঢালা ধরন আছে। আর উত্তরে যাযাবর ইন্ডিয়ানদের জীবিকা হচ্ছে ঘুরে ঘুরে লুটতরাজ করে বেড়ানো। এদের অবশ্য তা নয়। হোসে আর মার্তিনেস এই গ্রামে নামে মাত্র আতিথ্য পেল। যেই ইন্ডিয়ানরা দেখল যে এরা স্পানিওল, প্রাক্তন অত্যাচারী প্রভুদের প্রতিনিধি, অমনি কেমন যেন গুটিয়ে গেল। তার ওপর অল্প আগেই আরও দুজন পথিক এ গ্রামে বিশ্রাম করেছিল। খাবার দাবার যা ছিল সব তারাই কিনে নিয়ে গেছে। হোসে আর মার্তিনেস অবশ্যই এসব তথ্যকে পাত্তাই দিল না। রোজই তো এমন ঘটছে, এর মধ্যে তারা অস্বাভাবিক কিছুই দেখতে পেল না। খোড়ো বাড়ির আদল আসে এমনি একটা জীর্ণ ঘরে আশ্রয় পেয়েই দুজনে তুষ্ট হল। তার ওপর খাদ্য জুটল তর্তিয়া আর সেদ্ধ ভেড়ার মাথা। মাটিতে একটা গর্ত খুঁড়ে তারা জ্বলন্ত কাঠ আর পাথর দিয়ে সেটা ভর্তি করে দিল। উদ্দেশ্য ঘরটাকে গরম রাখা। তারপর কাঠকুটো দিয়ে সেই আদিম উনুনটাকে সারাক্ষণ তারা জ্বালিয়েই রেখে দিল। কিন্তু জ্বলন্ত লাল অঙ্গারের ওপর আর কোনো মশলা বা প্রস্তুতি ছাড়াই তারা গন্ধওয়ালা পাতায় মুড়ে সেই মাংস পুড়িয়ে নিল। কয়েক ঘন্টা পরে সেই মাংসই তারা এমনভাবে গোগ্রাসে খেল যে মনে হলো বুঝি পরম মুখরোচক বস্তু। পাহাড়ি রাস্তায় অনেকক্ষণ ঘোড়া ছুটিয়ে এসে খিদের মুখে সবকিছুই তাদের অমৃত ঠেকছিল। নৈশভোজ সেরে দুজনেই টান টান হয়ে মেঝেয় শুয়ে পড়ল। ছোড়াগুলো খাপ থেকে খুলে হাতের কাছে রেখে দিল তারা। সাবধানের মার নেই। প্রচণ্ড মশার উৎপাত, ভূমিশয্যাও আদৌ সুখকর নয়। কিন্তু তৎসত্ত্বেও সারাদিনের ধকলের জের হিসেবে চট করে তারা ঘুমিয়ে পড়ল। হোসের ঘুম খুবই গাঢ় হয়েছিল, কিন্তু মার্তিনেসের ঘুম তেমন ভালো হলো না। ছেঁড়া ছেঁড়া আচ্ছন্ন মতো, দুঃস্বপ্নে ভরা। ঘুমের ঘরে বারবার সে জাকোপো আর পাবলোর নাম বলল, যেন তার স্বপ্নের মধ্যে এসে তারা একটানা হানা দিচ্ছে। চিগুয়ালান থেকে তাস্কো।
পরদিন সূর্য উঠবার সঙ্গে সঙ্গেই তারা ঘোড়া দুটিকে জিন আর লাগাম পরিয়ে তৈরি করল। পায়ে চলা পথ গেছে পূব দিকে, উদীয়মান সূর্যের দিকে। সেই পথ ধরেই তারা চলল। বেশ ভালো আবহাওয়া। লক্ষণ দেখে মনে হচ্ছে আজকের যাত্রাটা বুঝি ভালোই হবে। মার্তিনেস কেমন যেন চুপচাপ হয়ে গেছে, সারাক্ষণ কি যেন ভাবছে। কিন্তু হোসের রঙ্গরস আর হাসি ঠাট্টা একঘেয়ে পথটাকে অনেকটাই সহনীয় করে তুলল। দুজনকে দেখে মনে হয় যেন সাত চড়ে ওরা রাগ কাড়ে না, এমন ভালো মানুষ। দেখে কে বলবে যে তাদের হাত কিছুদিন আগেই রক্তে রাঙা হয়েছিল। পথ ঘুরে ঘুরে পাক দিয়ে দিয়ে ক্রমশ ওপরে উঠছে। একটু পরেই তারা দেখতে পেল ঝালপান সিঙ্গোর বিশাল মালভূমি দিগন্তের কাছে ছড়িয়ে পড়ে আছে। সারা মেহিকোর মধ্যে ঝালপান সিঙ্গোর আবহাওয়াই সবচেয়ে ভালো। জায়গাটা নাতিশীতোষ্ণ, সমুদ্র তল থেকে 10,000 ফিট উঁচুতে। নিচু অঞ্চলের গরমও এখানে নেই, আবার উঁচু পাহাড়ের কনকনে ঠান্ডাও এখানে কখনো পড়ে না। কিন্তু এই মরুদ্যানকে ডান দিকে ফেলে রেখে তারা সান পেদ্রো বলে একটা পাড়াগায়ে গিয়ে আশ্রয় নিল। সেখানে 3 ঘন্টা বিশ্রাম করে তারা তুতেলা দেল রিও বলে একটা ছোট্ট শহরের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়ল। আজ রাত্রিরে ঘুমোবো কোথায়? জিজ্ঞেস করল মার্তিনেস। তাস্কোতে, হোসে উত্তর দিল। এই পাড়াগাগুলোর তুলনায় তাস্কোকে শুধু কোনো গণ্ডগ্রাম নয়, একটা মস্ত শহর বলে মনে হবে। দেখো, সেখানে ভালো সরাইখানা পাবো তো? নিশ্চয়ই, খোলা আকাশের তলায় চমৎকার আবহাওয়ার মধ্যে। সমুদ্রের ধারে সূর্যের তেজ যত প্রখর, ওখানে তা নয়। আর এভাবে যদি ক্রমশ ওপরে উঠতে থাকি, তাহলে একটু একটু করে একসময় কখন যে পপচাপেতলোর হাড় জমানো ঠান্ডায় গিয়ে পৌঁছব তার কিছুই টের পাব না। কিন্তু এ পাহাড় পেরুবো কখন, হোসে? পরশুদিন সন্ধ্যাবেলায়, লিউটেন্যান্ট। ওই যে একটু দূরে চূড়ো দেখা যাচ্ছে, ওখান থেকে স্পষ্ট দেখা যাবে মেহিকো নগরী। সোনার দেশ মেহিকো। আমি কি ভাবছি জানো, লিউটেন্যান্ট? মার্তিনেস কোনো সাড়া দিল না। আমি কেবল ভাবছি ওই যাদের জাহাজ থেকে নামিয়ে নৌকোয় করে ভাসিয়ে দিয়েছি নির্জন দ্বীপে, তাদের দশা কি হলো শেষ অবধি। ভেবে মার্তিনেসও শিউরে উঠল, শুকনো মুখে বলল, জানি না। লোকগুলো যা বদমেজাজ ছিল, সবসময় কেবল চোখ রাঙানি, বলল হোসে। না খেতে পেয়ে যদি মরে তো সুখী হই। মরে গিয়েছে ভাবতে পারলে ভালো হতো, কিন্তু তবু টানা হেঁচড়া করে নৌকোয় নামাবার সময় তাদের মধ্য থেকে 2-1 জলে পড়ে যায়। আর এসব অঞ্চলের সমুদ্রে থাকে 3 তোরেয়া, ভীষণ জাতের হাঙ্গর, কামড়ে লেগে থাকে, কিছুতেই ছাড়ে না। সান্তা মারিয়া, ক্যাপ্টেন ডন ওর্তেভা যদি আবার বেঁচে ওঠে, তাহলে একটা আস্ত তিমিঙ্গিলের পেটে গিয়ে লুকোতে হবে আমাদের, নইলে কিছুতেই পার পাব না। কিন্তু ভাগ্যিস মাস্তুলের ডগায় আষ্টে পৃষ্ঠে বাঁধা ছিল ডন ওর্তেভা। আর যখন পাল ফেসে গেল, ভারী তাজ্জব ব্যাপার, আচমকা এই পাল ফেসে যাওয়াটা। চুপ করবে একটু, হঠাৎ চেঁচিয়ে উঠল মার্তিনেস। হোসে তারপর থেকে চুপ করেই রইল। মনে মনে বলল, চমৎকার জায়গা এটা, দুমদাম বিবেক বুদ্ধি চারা দিয়ে ওঠে। মুখে কেবল বলল, ফিরে এসে এই মেহিকোতেই আস্তানা গাড়ব। চমৎকার জায়গা, সোনার দেশ, আনারস আর কলার ছড়ার ছোড়াছড়ি, দিব্যি ভোজ দেয়া যায় তা দিয়ে, আর চারদিকেই সোনার উপার অঢেল মৌকা। সেই জন্যে তুমি বিদ্রোহ করেছিলে? মার্তিনেস তাকে জিজ্ঞেস করল। কেন নয়, সবই তো করকরে টাকাকড়ির ব্যাপার। মার্তিনেস একটা অরুচিকর মুখভঙ্গি করল। তা তুমি কেন বিদ্রোহ করেছিলে শুনি? আমি? সেটা ছিল পদমর্যাদার ব্যাপার। লিউটেন্যান্ট মার্তিনেস আসলে চাচ্ছিল তার ক্যাপ্টেনের কড়াক্কড়ির শোধ নিতে। এবার মুখ বিকৃত করল হোসে স্বয়ং। যাই তাদের উদ্দেশ্য থাক না কেন, এতে কোনো সন্দেহ নেই যে লোক দুটোর আসলে কানাকড়িরও দাম নেই। চুপ! হঠাৎ মার্তিনেস লাগাম টেনে সোজা হয়ে বসল। সামনে ওটা কি দেখলাম? হোসে একেবারে জিনের ওপর দাঁড়িয়ে পড়ল। কই, কিছু নেই তো। মার্তিনেস তবু আবার বলল, কে একজন যেন ঝোপের আড়ালে চট করে লুকিয়ে পড়ল। ওসব তোমার কল্পনা। সচক্ষে দেখলাম। মার্তিনেস তবু জোর করল। তা অবসর মতো তার খোঁজ করো, বলে হোসে ঘোড়ার পিঠে চাপড় মারল। মার্তিনেস একাই গেল ঝোপটার দিকে।
ঝুড়ি নামা কতগুলো মস্ত গাছ আঁকাবাঁকা প্যাঁচালো ঝুড়িগুলো মাটি অবধি নেমে এসে একটা দুর্ভেদ্য ঝোপের সৃষ্টি করেছে। মার্তিনেজ ঘোড়া থেকে নেমে পড়ল। কোথাও প্রাণের কোনো সাড়া নেই। হঠাৎ তার চোখে পড়ল ছায়ার মধ্যে কি একটা যেন পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে, ছটফট করছে। ছোট্ট একটা সাপ, পাশে একটা ঢেলা পড়ে আছে, মাথাটা তার থেতলে গেছে, আর লেজের দিকটা যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুরে কুকুরে যাচ্ছে। কেউ একজন ছিল এখানে, অস্ফুট স্বরে বলল মার্তিনেজ। তার বিবেকের ওপর পাপের বোঝা ভারী হয়ে চেপে বসেছে। কুসংস্কারে ভরা তার আস্ত অস্তিত্বটাই। চারপাশে সে তাকিয়ে দেখল ভালো করে, আর ঠকঠক করে কাঁপতে লাগল। কে কে ফিসফিস করে নিজেকে সে জিজ্ঞেস করল বারবার। হেসে ততক্ষণে ঘোড়ার মুখ ঘুরিয়ে ফিরে এসে তার পাশে দাঁড়িয়েছে। কি হলো সে জিজ্ঞেস করল। কিছু না বলে মার্তিনেজ তার ঘোড়ায় উঠে বসল। বলল, চলো যাই। বালসান নদীর শাখা বেরিয়েছে মেহালা, ছোট্ট একটা পাহাড়ি নদী। এবার তারা মেহালার তীর ধরেই উজানের দিকে এগুচ্ছে। একটু পরেই দূরে দেখা গেল ধোঁয়া। বোঝা গেল ইন্ডিয়ানদের কোনো আস্তানা হবে। তারপরেই চোখে পড়ল তুতেলা দেল রিও, ছোট্ট শহর। তবে তারা তুতেলা দেল রিওতে বেশিক্ষণ সময় নষ্ট করল না। আজ রাত্রের মধ্যেই তারা তাস্কো পৌঁছতে চায়। পথে বিশ্রাম করার মতো অবস্থা আর নেই। এবার পথ খুব খাড়া হয়ে গেছে। আস্তে এগুচ্ছে তাদের ঘোড়া। পাহাড়ের গায়ে ইতস্তত গজিয়েছে জলপাই গাছের ঝাড়। এখানকার মাটি, উদ্ভিদ আর আবহাওয়া সবই কেমন একটু অন্যরকম, দেখেই বোঝা যায়। সন্ধে হতেও আর বেশি দেরি নেই। হোসে যাচ্ছে আগে আগে পথ দেখিয়ে। ঘন ছায়ার মধ্যে হোসেকে পর্যন্ত মাঝে মাঝে রাস্তা চিনতে অসুবিধায় পড়তে হচ্ছে। অপেক্ষাকৃত সুগম একটা রাস্তা খুঁজে বার করতে যাচ্ছে হোসে। একবার একটা গাছের গুঁড়িতে হোঁচট খেয়ে পড়ে বিশ্রী গালাগাল দিয়ে উঠল। আরেকবার একটা গাছের নিচু ডালে মাথাটা ঠুকে গেল। আরেকটু হলেই মুখে জ্বলন্ত চুরুটটা পড়ে যেত। মার্তিনেজ বিনা বাক্য ব্যয়ে সঙ্গীর অনুসরণ করে চলেছে। একটা অস্পষ্ট অনুতাপের বোধ তার বুকের মধ্যে ভারী হয়ে চেপে বসে আছে। বিবেকের তাড়নার শিকার হয়ে গেছে সে। এক মুহূর্তের জন্যেও আর স্বস্তি পাচ্ছে না। এই স্তব্ধ নিষ্প্রাণ পথে হয়তো প্রত্যেকেরই নিজের সঙ্গে নতুন করে চেনা হয়। এসব জায়গায় তাড়াতাড়ি রাত হয়ে যায়। অন্ধকারের মধ্য দিয়ে তারা চলেছে। রাস্তায় কোনো তাপেক আর ইগুয়ানা বলে দুটি অজপাড়াগা পড়েছিল, কিন্তু তারা কোথাও থামেনি। সোজা তাস্কো শহরে পৌঁছে তবে বিশ্রাম। ঠিকই বলেছিল হোসে। পেছনে ফেলে আসা ওই ক্ষুদে গাগুলোর তুলনায় তাস্কো একটা মস্ত শহরই। আর বড় রাস্তার ওপরই একটা সরাইখানাও আছে। সরাইয়ে সহিসের হাতে ঘোড়া দুটো জিম্মা করে দিয়ে তারা সবচেয়ে বড় ঘরটা ভাড়া নিল। ঘরে একটা লম্বা সরু টেবিল পাতা। মুখোমুখি বসল দুজনে। গোগ্রাসে গিলল যা পেল তাই। সাধারণ অবস্থায় এই খাবার হয়তো মুখে রুচত না, যদিও যাবতীয় খাদ্যই ছিল স্থানীয় ইন্ডিয়ানদের অতি প্রিয়। কিন্তু এখন খিদের মুখে সব তারা চেটেপুটে খেল। মুচমুচে তর্তিয়া, লঙ্কার আচারে জারানো মুরগির ঠ্যাং, জাফরান আর লঙ্কা মেশানো লাল চালের ভাত, জলপাই ঠাসা মুরগির রোস্ট, সঙ্গে কিশমিশ, পেস্তা আর পেঁয়াজ দেয়া, চিনি মাখানো কুমড়োর টুকরো, লোহার তাওয়ায় পোড়ানো ভুট্টার পিঠা, প্রায় একটা ভুঁড়ি ভোজ, এবং খাবার পর ইন্ডিয়ানদের পানীয়। ভিন্ন অবস্থায় এই রান্নার কোনো কোনোটা তাদের মুখে রুচত না বটে, কিন্তু এখন জ্বলন্ত জঠর কথনচিত শান্ত হল। তারপর অবসন্ন হোসে আর মার্তিনেজ শোবা মাত্র ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল বেশ বেলায়। তাস্কো থেকে কুয়ের্নাভাকা। মার্তিনেজেরই ঘুম ভাঙল প্রথমে। ওঠো হোসে, চেঁচিয়ে ডাকল সে। হোসে আড়মোড়া ভাঙতে ভাঙতে হাই তুলল। আজ কোন রাস্তায় যাব? রাস্তা আছে দুটো। কি কি? একটা গেছে সাচুয়ালিচান, তেনানচিনগো আর তলুচা হয়ে। তলুচা থেকে সোজা মেহিকো নগরী। রাস্তাটা ভালো, কারণ আমরা তো এরই মধ্যে সিয়েরা মাদ্রে পেরিয়ে গেছি। আর অন্যটা? সেটা অবশ্য গেছে আরো পূব দিকে। সে পথে দুটো চমৎকার পাহাড় পড়ে, দাগাচা তেপৎসল আর ইয়েকতা চুয়োলত। এই রাস্তাটাই বেশি নিরাপদ, কারণ এ রাস্তায় বিশেষ কেউ যায় না। একটা গড়ানো ঢালু রাস্তা দিয়ে 15 লিগ যেতে হবে মাত্র, অর্থাৎ 45 মাইল।
তাহলে ওই দীর্ঘ রাস্তা দিয়েই যাব, বুঝলে? মার্টিনেস মনস্থির করে ফেলল। রাত্রিরে কোথায় আশ্রয় নেব? কুয়ের্নাভাকায়, হোসে জবাব দিল। গেল তারা দুজনে আস্তা বলে। ঘোড়া দুটোকে পরিয়ে নিল জিন আর লাগাম, জিনের সঙ্গে লাগানো থলি, যাকে ইন্ডিয়ানরা বলে মোচিল্লা। ভর্তি করে নিল ভুট্টার পিঠা, ডালিম আর শুকনো মাংস, কারণ পাহাড়ি রাস্তায় ঠিকমতো খাবার জোগাড় করাই মুশকিল। তারপর দাম চুকিয়ে দিয়ে দুজনে ঘোড়ায় উঠে বসে ডান দিকের রাস্তাটা ধরল। একটু পরেই তারা এই প্রথম নিবিড় এক গাছের জঙ্গল দেখতে পেল। এখানটায় নিচু জমির আগাছা আর নেই। সমুদ্র থেকে 1500 ফিট উঁচুতে দিব্যি না ঠান্ডা না গরম আবহাওয়াটাকে যেন ভালোই লাগলো তাদের। আনাউয়াকি মালভূমি ধরে ক্রমেই তারা উঁচুতে উঠছে। আস্তে আস্তে পেছনে পড়ে রইল মেহিকোর বিপুল প্রান্তরের বিশাল বাধা। এখানে কিন্তু নদী পেরুতে হবে আমাদের, বলল হোসে। যাবার পথে আরও দুটো নদী পড়বে। বলতে না বলতেই তাদের ঘোড়া নদীর তীরে এসে হাজির। গভীর খাত নদীর, ঘূর্ণি দিয়ে জল ছুটেছে ছলছল শব্দ করে, বেশ প্রখর স্রোত। শেষ যেবার এদিকে এসেছিলুম নদী ছিল শুকনো, হোসে মন্তব্য করল। আমার পেছন পেছন এসো, পথ দেখিয়ে দিচ্ছি। হালকা একটা ঢালু বেয়ে তারা সোজা নদীর মধ্যে নেমে এলো। এখানটায় জল বেশি নেই, তাছাড়া জলের মধ্যে পাথর বিছানো, পেরুতে তাদের কোনো কষ্টই হলো না। এই গেল 1 নম্বর নদী, বলল হোসে। অন্য নদীগুলো কি এমনি সহজে পেরুনে যাবে? মার্টিনেস জিজ্ঞেস করল। এমনি সহজ, উত্তর দিল হোসে। বর্ষাকালে কিন্তু নদীগুলোর চেহারা পাল্টে যায়, ফুলে ফেপে ফোঁস করে সারাক্ষণ। সে এক ভীষণ কাণ্ড। এই নদীগুলো গিয়ে পড়ে ইস্তলুচ্চার জলে, সেটাও আমাদের পথে পড়বে। এই নির্জন জায়গায় কোনো ভয় নেই তো হোসে? কোনো ভয় নেই, অবশ্য যদি কোনো মেহিকানোর ছুরি বুকে না বেঁধে। তা ঠিক, মার্টিনেস সায় দিল। শুনেছি এখানকার ইন্ডিয়ানরা সব ছুরি ছোড়ার পুষ্যিপুত্তর। ঠিক বলেছ, হোসে উত্তর দিল। কি সব বাহারে নাম তাদের ছুরির! এস্তোকুয়ে, ভেরাগো, পুনা, আনচিল্লো, বেলদোকুয়ে, নাভাইয়া। হাতের ছুরি আর মুখের নাম সব সমান, দ্রুত চলে এ তল্লাটে। যাজ্ঞে, এতক্ষণ তো কোনো মুশকিলে পড়তে হয়নি। সান্তা মারিয়া, অন্তত আড়াল থেকে কেউ বন্দুক ছুড়ে তো আর ঘায়েল করতে পারবে না। কে আমাকে খুন করছে সেটা দেখতে না পেলে আমার ভারী অস্বস্তি হবে। এসব পাহাড়ের ইন্ডিয়ানদের নাম কি? কে জানে, এল দোরাদো থেকে মেহিকো অবধি কত জাতের ইন্ডিয়ানদেরই যে বাস, তা কে গুনতে যাবে? ভাবছি এসব জাতের মধ্যে ঘটকালির ব্যবসা করলে কেমন হয়। এক জাতের সঙ্গে ধরে ধরে অন্য জাতের বিয়ে দেব, আর ছানাপোনাগুলো দোআঁশলা শঙ্কর নাম দিয়ে এক একটা নতুন জাত তৈরি হবে। তা ঠিক, এসব জায়গায় বর্ণশঙ্কররাও নতুন জাত তৈরি করে ফেলে বলে নৃতত্ত্বের গবেষণায় ভারী মুশকিলে পড়তে হয়। কিন্তু হোসের এত জ্ঞানগর্ভ রসালো ভাষণ সত্ত্বেও মার্টিনেস মধ্যে মধ্যে কেন যেন চুপ করে যাচ্ছিল। কে যেন বারবার তার মুখে কুলু পেটে দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে সে হোসের পাশ থেকে একটু দূরেও সরে যাচ্ছিল, যেন সঙ্গীর কথাবার্তায় তার ভারী উত্তক্ত লাগছে। একটু পরেই দেখা গেল সামনে দুটো পাহাড়ি নদী, একটা আরেকটাকে ভেদ করে দুদিকে চলে গিয়েছে। কিন্তু নদীগর্ভে জল নেই দেখে মার্টিনেস ভারী বিরক্ত বোধ করল। সে ঠিক করেছিল এখানে এসে ঘোড়া দুটোকে জল খাওয়াবে। এই যে দেখছি মরা জায়গা, না আছে খাদ্য না আছে জল, বলল হোসে। বাহ, পেছনে এসো তো আমার। ওই ওক আর এলম গাছগুলোর মধ্যে আহুয়েহুয়েলত বলে এক ধরনের গাছ আছে। ওগুলোই হচ্ছে সরাইখানার মতো, কারণ তার ছায়ায় সবসময় ঝর্ণা পাওয়া যায়। আর জল তো খালি জলই সই। গভীর জঙ্গলের মধ্যে সাদা জলই ভালো, মদের মতো চাঙ্গা করে তোলে। পাহাড়টার ঢালে তারা একটু খুঁজতেই আহুয়েহুয়েলত গাছ পেয়ে গেল, কিন্তু প্রতিশ্রুত ঝর্ণার জল দেখা গেল শুকিয়ে গেছে। ঝর্ণা মানে ছোট ছোট গর্ত মতো, জলে ভরা। দেখে বোঝা গেল এর জল কেউ অতি সম্প্রতি শুষে নিয়েছে। তাজ্জব কাণ্ড দেখছি। হোসে একটু আশ্চর্যই হলো। মার্টিনেস হঠাৎ কিরকম বিবর্ণ হয়ে গেল। তাজ্জবই বটে। এসো এসো, আর সময় নষ্ট করো না। চাখুই মিলচান বলে একটা গণ্ডগ্রামে না পৌঁছনো অবধি তারা সারা রাস্তায় আর কোনো কথা বলল না। এই গ্রামেই তারা সঙ্গে আনা খাবার খেলো, ঘোড়াগুলোর জন্য দানাপানির ব্যবস্থা করল। তারপর একটু বিশ্রাম করে পূর্ব দিকের রাস্তা ধরে কুয়ের্নাভাকার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল।
পথঘাট এখানটায় বিষম বন্ধুর। মাঝে মাঝে এক একটা পাহাড়ের চূড়ো আকাশ ছুঁয়েছে, তাদের চূড়োয় নিচু ভারী মেঘ আটকে ঝুলে আছে। একটা মস্ত পাথরের আড়ালে তারা দূর থেকে দেখতে পেল চেখি চালখো কেল্লা। মেহিকোর আদি বাসিন্দারা এককালে ৯,০০০ বর্গগজ জায়গা নিয়ে এই মস্ত কেল্লা বসিয়েছিল। সেই আদি মাস্টেক সভ্যতার জরাজীর্ণ নিদর্শন এটা। মস্ত একটা পাহাড়ের চূড়োয় বানানো হয়েছিল কেল্লাটা। শ্যাওলা পড়া এক একটা বিশাল পাথর পড়ে আছে। পুরো ধ্বংসস্তূপটা যেন সারাক্ষণ অরণ্য যাত্রীদের দিকে তাকিয়ে বিশ্রীভাবে ভেঙচি কাটে। কেল্লার কাছে এসে ঘোড়া থেকে নামল দুজনে। ঘোড়া দুটো একটা এলম গাছের সঙ্গে বেঁধে হোসে আর মার্তিনেজ পথ চেনবার জন্য একটা পাথরের থামের ওপর উঠল। খাঁজকাটা ছিল থামটা, তাই উঠতে অসুবিধা হলো না। ততক্ষণে রাত করে এসেছে। ছায়ার মধ্যে কোনো কিছুর সত্যিকার রং দেখা যাচ্ছে না, স্পষ্ট আকারও কিছুরই চোখে পড়ে না। কেবল একটা অতিকায় ঝাপসা কিম্ভূত কিমাকার দৃশ্য দেখা যায়। এই আদিম কেল্লাটা যেন অতীতের পৃথিবীর একটা অতিকায় বাইসন, বুনো মোষ। নিশ্চল শিংওয়ালা মুন্ডু বাড়িয়ে গুড়ি পেতে বসে আছে এই ভৌতিক ছায়ায়। এই বিপুল ভীষণ জন্তুর পাঁজরগুলোয় মার্তিনেসের উদ্দীপ্ত কল্পনা কোনো অপার্থিব ছায়ামূর্তির আনাগোনা চলেছে বলে দেখতে পেলে। হোসে অবিশ্বাসী মানুষ, তাকে কিছু বলে কোনো লাভ নেই। হয়তো সব শুনে তাকে টিটকিরি দেবে, ঠাট্টা করবে। এই তো হোসে এখন পাহাড়ি পথে আস্তে আস্তে হেঁটে বেড়াচ্ছে। যখনই কোনো পাথরের আড়ালে সে ঢাকা পড়ে যায়, মার্তিনেজ কেবল তার মুখের অবিশ্রাম সান্তা মারিয়ার নাম শুনে তাকে অনুসরণ করে এগোয়। হঠাৎ একটা মস্ত নিশাচর পাখি কর্কশ আওয়াজ করে তার বিপুল পাখনা ছড়িয়ে উড়ে গেল। সচমকে তাকিয়ে মার্তিনেজ দেখতে পেলে একটা বিশাল পাথরের টুকরো মাটি থেকে প্রায় ৩০ ফুট উঁচুতে ঠিক তার মাথার ওপর শূন্যে দোল খাচ্ছে। হঠাৎ সেটা ছিটকে গড়িয়ে নামল নিচে। পথে যা পড়ল সব ভেঙে চুরে তছনছ করে গুমগুম আওয়াজ করে নিচের খাদে পড়ে গেল। আর পাহাড়ের গায়ে সেই গুমগুম আওয়াজের গম্ভীর প্রতিধ্বনি ছড়িয়ে গেল, যেন একটানা কোথাও বাজ পড়ল ভয়ঙ্কর। শান্তা মারিয়া! হোসে চেঁচিয়ে উঠল, লিউটেন্যান্ট কোথায়? হোসে, এই যে আমি এখানে। হোসে আর মার্তিনেজ দুজন দুজনের দিকে এগিয়ে এলো। বাব্বা, কি একটা আভালাস! আর একটু হলেই হয়েছিল। চলো নিচে চলে যাই। মার্তিনেজ একটাও কথা না বলে তার পেছন পেছন নিচের জমিতে নেমে এলো। সেখানে সেই গড়ানে পাথরের ধ্বংসক্রিয়ার চিহ্ন সবখানে জাজল্যমান। শান্তা মারিয়া, কি সর্বনাশ! হোসে আর্তনাদ করে উঠল। দেখো দেখো, ঘোড়া দুটোর কোনো চিহ্ন অবধি নেই, একেবারে চেপটে পিষে গিয়েছে। মার্তিনেজ যেন খাবি খেল। কি সর্বনাশ! ওই দেখো, যে গাছটার গায়ে ঘোড়া দুটো বাঁধা ছিল সেটাকে শুদ্ধ সেই দানবিক জ্যান্ত পাথর উপড়ে ফেলেছে। হোসে দার্শনিক মন্তব্য করল, আমরা নিচে থাকলে আমাদেরও আর দেখতে হতো না। কি একটা বিষম আতঙ্কে তখন মার্তিনেসের যেন বাকরোধ হয়ে গিয়েছে। সাপ, শুকনো ঝর্ণা, তারপর এই গড়ানো পাথর! বিড়বিড় করে সে আওড়ালো। তারপর উদ্ভ্রান্ত চোখ তুলে সে হোসের দিকে তাকালো। কই, ক্যাপ্টেন ডন ওর্তেভা সম্বন্ধে তুমি কিছু বলবে না? হোসে তার খ্যাপা দৃষ্টির সামনে কেমন যেন কুঁকড়ে গেল। না লিউটেন্যান্ট, ব্যাপারটাকে সে হালকা করবার চেষ্টা করল। আর বাজে কথা নয়, হতভাগা জন্তুগুলোর উদ্দেশ্যে একবার টুপি খুলি। চলো রওনা হয়ে পড়ি। বুড়ো পাহাড় যখন তার পিঠ ঝাঁকাচ্ছে, তখন এখানে আর অপেক্ষা করার কোনো মানে হয় না। আর কোনো কথা না বলে দুই স্পানিওল চলতে শুরু করল। কুয়েরনাভাকায় গিয়ে যখন পৌঁছল তখন মধ্যরাত, কিন্তু সেখানে অনেক চেষ্টা করেও কোনো ঘোড়া জোগাড় করা গেল না। পায়ে হেঁটেই পপোচাতেপেতলত যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। কুয়েরনাভাকা থেকে পাপোচাতেপেতল। কনকনে ঠান্ডা এখানটায়, ঊষর বন্ধ্যা রুক্ষ পার্বত্য পথ। এই দুর্গম ও দুর্ভেদ্য ঊর্ধ্বজগৎকে এখানকার ইন্ডিয়ানরা বলে হিমের দেশ। আরও একটু উঁচু জমির ওপর ওক গাছের শেষ সারি। কুয়াশায় তাদের শুকনো রেখাগুলো এখান থেকেই দেখা যায়। এখানকার বন্ধ্যা মাটিতে বসন্ত সবচেয়ে দুর্লভ ঋতু। একটানা ৬ ঘন্টা ধরে মার্তিনেস আর হোসে ধুঁকতে ধুঁকতে অত্যন্ত আস্তে আস্তে এগুচ্ছে। পাথরের চোখা ও রুক্ষ কোনায় ভর দিতে গিয়ে হাত কেটে রক্তাক্ত। পায়ের নিচে কঠিন পাথর ঘষ্টে ছড়ে গিয়ে গোড়ালি শুদ্ধ ক্ষত বিক্ষত। শেষটায় অবসাদে তারা এক জায়গায় বসে পড়তে বাধ্য হল। হোসে কিঞ্চিত খাদ্যদ্রব্যের জোগাড় যন্তর করতে করতে বিড়বিড় করে শুধু বলল,
সব লোকে যে পথে যায় সেই পথে না গিয়েই এই বিষম দশা। কি চমৎকার পরিকল্পনা! এখন ঠেলা সামলাও। দুজনেই আশা করেছিল পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা ছোট্ট গ্রাম আরাচোপিৎসতলায় গিয়ে হাজির হতে পারবে। তারপর সেখান থেকে কোনো যানবাহনের ব্যবস্থা করে বাকি পথটুকু অনায়াসেই পাড়ি দেবে। কিন্তু তারা গ্রামটা খুঁজেই পেল না। তার বদলে বৈচিত্র্যহীন একঘেয়ে একই রকম রুক্ষ ঊষর উদ্ভিদবিহীন পার্বত্যভূমি, যেখানে কিছু নেই, কিছুই নেই, শুধু রুক্ষ পথ পড়ে আছে কার নিষ্ঠুর ঠাট্টার মতো। কোনো আতিথ্য জানালো না এই পার্বত্য দেশ। কিন্তু তবু যেতে তো তাদের হবেই। সামনে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে পপচাতোৎপলের চূড়া। এত উত্তুঙ্গ আর শীর্ষদেশ যে দৃষ্টি একেবারে মেঘের আড়ালে হারিয়ে যায়। পথটাও মরিয়া রকম খাড়া। ঢালের গায়ে এক এক টুকরো পাথর যেন মন্ত্র বলে কোনো ক্রমে ঝুলে আছে। পা ফসকালেই নিচে অতল খাদ। এই পায়ে চলা পথে মাথা ঘুরতে থাকে, ঝিমঝিম করে, কারণ পাথরগুলো কেবল টলমল করে, দোলে, আর নিচে কালো রাক্ষসে হা নিয়ে অপেক্ষা করে থাকে পাতাল। পথ গেছে পাহাড়ের উপর দিয়ে, অন্তত একটা অংশ অবধি তাদের উঠতেই হবে। ৫,৫০০ গজ উঁচুতে তো বটেই। ইন্ডিয়ানদের ভাষায় এ জায়গাটার নাম ধূম্রশিলা বা ধোয়ার পাহাড়। ভেতরের আগুনের পাহাড় যে কিছুকাল আগেও আগুন উগড়ে দিয়েছে তার চিহ্ন সবখানেই ইতস্তত ছিটানো। পাহাড়ের খাড়া ঢালের মধ্যে কালো কালো গভীর ফাটল। হোসে এ পথ দিয়ে শেষ যেবার গিয়েছিল তখনও এরকম ছিল না। তার মানেই হলো অতি সম্প্রতি ধূম্রশিলা এখানে একবার অন্তত আগুন বমি করেছে। সব তার কেমন অচেনা অচেনা ঠেকছে, অচেনা, অভেদ্য আর নিষ্প্রাণ। সেই দুর্গম স্তব্ধতায় বারে বারে পথ হারিয়ে ফেলছে হোসে। মাঝে মাঝে থেমে পড়ে উৎকর্ণ হয়ে কি যেন শুনতে চাচ্ছে, কারণ ফাটলের মধ্য থেকে অনবরত গম্ভীর গভীর গুমগুম ধ্বনি বেরিয়ে আসছে। এরই মধ্যে সূর্য যাচ্ছে ডুবে। আকাশের চূড়ায় গায়ে আটকে আছে মস্ত কালো মেঘ, তাইতে চারপাশ আরও অন্ধকার দেখাচ্ছে। বৃষ্টি বাদল আসবে হয়তো, ঝড়ও উঠতে পারে। ঝড় তুফান এ অঞ্চলে তো নিত্যকার ব্যাপার। বাষ্প এসে ধাক্কা খায় চূড়ায়, মুষলধারে বর্ষণ হয়ে ঝরে পড়ে। পাথরে জমির গা থেকে শেষ শ্যামল চিহ্নটুকুও লুপ্ত হয়ে গেছে। নেই কোনো উদ্ভিদ কি প্রাণের চিহ্ন, কেবল ধবল তুষার, চিরন্তন তুষার জমে আছে চূড়োয়। আর এগোতে পারছি না। অবসাদে হোসের সর্বাঙ্গ ভেঙে পড়তে যাচ্ছে। যেতেই হবে, যে করেই হোক, অধীরভাবে বলে উঠল মার্তিনেস। গুম গুম গর্জন করে বাজ গড়িয়ে গেল হঠাৎ। পপচাতোৎপলের তার হাজার প্রতিধ্বনি ছিটিয়ে দিল স্তব্ধতায়। পথ হারিয়ে গেছে, নালিশের ভঙ্গিতে বলল হোসে। এই অন্ধকারে পথ চিনব কি করে? চলো চলো, যেতেই হবে, কর্কশ্বরে মার্তিনেস তাড়া দিল। বাধ্য করল সে হোসেকে। টলতে টলতে আবার হোসে এগুলো। একটা জনপ্রাণীও নেই কোথাও যে আমাদের পথ দেখাবে। হোসে গাইগুই করল। মার্তিনেস বলল, তবে তো আরও ভালোই হলো। তুমি তাহলে জানো না মার্তিনেস, বছরে হাজার খুন জখম হয় মেহিকোয়। এ অঞ্চলটা মোটেই নিরাপদ নয়। মার্তিনেস আবার বলল, তবে তো আরও ভালো। বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে পাথরের গায়ে। অস্ত সূর্যের লাল শিখায় কালো পাথরের গায়ে জলের ফোঁটাগুলো চকচক করে উঠেছে, কেমন যেন রহস্যময়। একবারেই পাহাড়ের বেড়াজাল পেরুলে কোথায় পৌঁছব? মার্তিনেস তার সঙ্গীকে জিজ্ঞেস করল। বাঁ দিকে পড়বে মেহিকো নগরী, আর ডান দিকে পুয়েবলো, উত্তর দিল হোসে। অবশ্য যদি তখন কিছু চোখে পড়ে, কিন্তু কিছুই আমাদের চোখে পড়বে না। বড্ড অন্ধকার করে এসেছে, বড্ড কালো। আমাদের সামনে ইচতাঘুয়েলোত পাহাড়, তারপর পথ নেমে গেছে ঢাল বেয়ে। কিন্তু সেখানে একবার পৌঁছতে পারলে হয়, তার আগেই হয়তো শয়তান আমাদের খুবলে খাবে। চলো চলো। হোসে ঠিকই বলেছিল। মালভূমিটার চারপাশে পাহাড়, তারা যেন এক বিষম গিরিচূড়ার গোলক ধাঁধায় বন্দি। মস্ত একটা ডিমের মতো গড়ন মালভূমির, 18 লিগ লম্বা, 67 লিগ পরিধি, চারপাশে কেবল উত্তুঙ্গ পাহাড়ের ঢাল। একবার যদি কেউ একটা চূড়ে উঠতে পারে তাহলে নিচে নামতে কোনো কষ্টই হয় না। আনাউয়াক মালভূমির ওপর নেমে আসা যায় অনায়াসেই। তারপর উত্তরমুখ এগুলেই পাওয়া যায় মেহিকান নগরীর রাস্তা। সহজ অনায়াসগম্য পথ, এলম আর পপলার গাছের ছায়া ঢাকা পথ। আজটেকরা এককালে দুধারে
চিরহরিৎ সাইপ্রেস গাছ লাগিয়েছিল। এখনও তার সৌন্দর্য মুগ্ধ করে দেয়। আর সার বেঁধে গেছে কাঁদুনে উইলো গাছের মর্মধ্বনি। মাঝে মাঝে চোখে পড়ে চষা জমি, ফুলের বাগান, আর হালকা নীল আকাশের তলায় শুকনো ও লঘু হাওয়ায় মৃদু মৃদু কাঁপে আপেলের ঝোপ, ডালিমের ডাল, চেরি গাছের মঞ্জুরি। কিন্তু এখানে বাজ ফেটে পড়ছে তাদের মাথার ওপর। পরপর কেবল গর্জে উঠছে প্রকৃতির আদিম অন্ধ শক্তি। ক্রমশ তার তেজ বেড়েই চলেছে। হাওয়া আর বৃষ্টি এতক্ষণ চুপচাপ ছিল, এবার তারাও প্রতিধ্বনিগুলোকে ভীষণ করে তুলেছে। হোসে কেবল প্রতি পদে পদে অভিসম্পাত আওড়াচ্ছে। বিবর্ণ আর অস্বাভাবিক স্তব্ধ মার্তিনেস মাঝে মাঝে জ্বলন্ত রুষ্ট চোখে তাকাচ্ছে তার সঙ্গীর দিকে, আর অদ্ভুত এক জিঘাংসায় তার মুখ কেমন বিকৃত হয়ে উঠছে। আর সে চায় না এই হোসেকে তার সব পাপ কাজের সাক্ষী ও সাগরেদ, তার সব দুষ্ক্রিয়ার নিত্যসঙ্গী। হঠাৎ ঝিলিক দিয়ে উঠল বিদ্যুৎ, আর সেই আলো চমকানির মধ্যে তারা টের পেল আর একটু হলেই তারা পা ফসকে নিচে পড়ত। খাদের এত কাছে এসে দাঁড়িয়েছে। হোসের দিকে এগিয়ে গেল মার্তিনেস, সঙ্গীর কাঁধ ধরে বিষম জোরে ঝাঁকুনি দিল। বাজের প্রতিধ্বনি মিলিয়ে গেলে ফিসফিস করে আর্তভাবে শুধু বলল, হোসে, আমার ভীষণ ভয় করছে। কিসের ভয়? ঝড়ের? না না হোসে, আকাশের ঝড়কে আমি ভয় পাই না, কিন্তু আমার বুকের মধ্যে যে ঘূর্ণিঝড় পাক খেয়ে খেয়ে উঠছে তাকেই আমার ভয়। ও, এখনো তুমি ডন ওর্তেভার কথা ভাবছ? যাও যাও মার্তিনেস, তুমি আমাকে হাসিয়ে মারবে। হোসে এ কথা বলল বটে, কিন্তু তার মুখের হাসি তক্ষুনি মিলিয়ে গেল। মার্তিনেসের উদ্ভ্রান্ত আর্তদৃষ্টি তাকে ভয় পাইয়ে দিল। ভীষণ জোরে বাজ পড়ল কোথাও কাছে, গুম গুম গুম। চুপ হোসে, চুপ, কথা বলো না। কি একটা ভীষণ আবেগে মার্তিনেস কেঁপে উঠল একবার। কিছুতেই সে আর নিজেকে সংযত রাখতে পারছে না। চমৎকার, ধর্মকথা শোনাবার মতো রাতই বটে। উল্টে টিপ্পনি কাটলে হোসে, যদি অতই তোমার ভয়, তাহলে চোখ মুদে কানে কুলু পেটে বসে বসে ইষ্টনাম জপ করো। ওই ওই, সেই ভীষণ হাওয়ার মধ্যেও যেন মার্তিনেসরা দম আটকে যাবে। আমি কাপ্তেনকে দেখতে পাচ্ছি, হোসে, ডন ওর্তেভাকে দেখতে পাচ্ছি। মাথার খুলিটা ফেটে চৌচির। ওই যে, ওই যে। বিদ্যুতে ঝিলিকে একটা অতিকায় কালো পাথর তাদের সামনে ঝলসে উঠল, যেন কোনো প্রাগৈতিহাসিক অতিকায় শিকারী জন্তু গুড়ি মেরে বসে শিকারের প্রতীক্ষা করছে। আর বিদ্যুতের সেই ঝিলিকের মধ্যে হোসের চোখে পড়ল তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে মার্তিনেস, ঠকঠক করে কাঁপছে, বিবর্ণ মরিয়া, যেন কোনো অদৃশ্য শত্রুর সঙ্গে যুদ্ধছে একা একা। মুখের ভাব হিংস্র ও বিকৃত, হাতে একটা মস্ত খাপখোলা ছুরি। হোসে আর্তনাদ করে উঠল। ওরে বিদ্যুতের আরেক ঝলকে তার দুই চোখে ধাঁধিয়ে গেল। বাঁচাও, বাঁচাও! হোসের আর্তনাদ চাপা দিয়ে বাজ গর্জন করে উঠল, গুম গুম গুম। রইল কেবল একজন, যেন দ্বিতীয় কেইন, আবেলকে হত্যা করার পর দ্বিতীয় উদ্ভ্রান্ত সহোদর ভাই। এমনিভাবে মার্তিনেস ঝড়ের মধ্যে রক্তমাখা ছুরি হাতে ছুটে চলেছে উদ্ভ্রান্ত। একটু পরেই দুটি লোক হোসের মৃতদেহের ওপর ঝুঁকে দেখল, আর নিজেদের মধ্যে বলাবলি করল, এই যে তাদের একজন। সেই বন্য অন্ধকারের মধ্যে পাগলের মতো ছুটে চলেছে মার্তিনেস। দৌড়চ্ছে সে ওই ভীষণ পথে। মাথায় টুপি নেই, কোথায় ছিটকে পড়েছে কে জানে, আর চারপাশে মুষলধারে বৃষ্টি পড়ছে। বাঁচাও, বাঁচাও! পিছল পাথরের ওপর টলতে টলতে সে চিৎকার করছে কেবল। আর তারপরেই হঠাৎ সে শুনতে পেল জলের শব্দ। ছোট্ট নদী ইস্তলুচ্চা, মাত্র 500 ফিট নিচে নদী বয়ে যাচ্ছে। কয়েক পা দূরেই কারা যেন দড়ির সাঁকো বানিয়ে রেখেছে। দড়ি বেয়ে ঝুলে ঝুলে পেরুতে হয় এই প্রখর পার্বত্য নদী। দুই তীরের পাথরের মধ্যে লোহার ডান্ডা পুঁতে দড়ি বেঁধে তৈরি করা হয়েছে এই রজ্জু সেতু। বিষম হাওয়ায় সেই রজ্জু অবিশ্রাম রাক্ষসের শূন্যের মধ্যে দোল খাচ্ছে। মার্তিনেস কেবল তার প্রচণ্ড ইচ্ছাশক্তির জোরে সেই দড়ির সেতু বেয়ে ওপারে গিয়ে পৌঁছল। কিন্তু হঠাৎ অন্ধকার ফুঁড়ে তার সামনে হাজির হলো এক ছায়ামূর্তি। আতঙ্কে মার্তিনেস যেন কুঁকড়ে গেল। কোনো কথা না বলে সে ঝুলতে ঝুলতে আবার এদিককার তীরে এসে পৌঁছল।
কিন্তু এখানেও অন্ধকারের মধ্য থেকে একটি কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে উঠল। ফিরে গেল সে ঝোলানো সেতুর মাঝখানে। মরিয়া হয়ে আঁকড়ে আছে সে সেই দড়ির সেতু, আর তার দেহটা শূন্যে কেবল দোল খাচ্ছে। মার্তিনেস, আমি পাবলো, এপারে ছায়ামূর্তি বলল তাকে। মার্তিনেস, আমি জাকোপো, বলল ওপারের ছায়ামূর্তি। তুমি দেশের নাম ডুবিয়েছ, তুমি মরবে, তুমি খুনি, তুমি মরবে। শোনা গেল দুটি তীক্ষ্ণ আঘাতের শব্দ। প্রচণ্ড দুই কুঠারের ঘায়ে দুপাড়ের লোহার ডান্ডাগুলো উপড়ে পড়ল। মার্তিনেসের আর্তচিৎকারের প্রতিধ্বনি মেলাবার আগেই তার দুই হাত শূন্যে বাতাস আঁকড়ে টাল সামলাতে চাইল। একবার পাক খেয়ে তারপরে 500 ফিট নিচে ঘূর্ণিতোলা পাহাড়ি নদীতে তার দেহটা আছড়ে পড়ল। ভাটা ধরে মাইল 3 গিয়ে নদী যেখানে সরু হয়ে বাঁক ফিরেছে, সেখানে পাবলো আর জাকোপোর মধ্যে আবার দেখা হলো। ডন ওর্তেভার মৃত্যুর শোধ নিয়েছে, জাকোপো তাকে জানালো। আর আমি? পাবলো বলল, আমি এসপানিয়ার অসম্মান করার শোধ নিয়েছি। এইভাবেই মেহিকো প্রজাতন্ত্রের নৌবহরের জন্ম হল। এই দেশের শত্রুরা যে দুটি স্পানিয়ল জাহাজ প্রজাতন্ত্রের হাতে তুলে দিয়েছিল, সেই দুটি দিয়েই নতুন রাষ্ট্রের নৌবহরের পত্তন হল। সম্প্রতি টেক্সাস আর ক্যালিফোর্নিয়া হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মেহিকো যে নৌবহর যুদ্ধ করেছিল, তাতে এই জাহাজ দুটিও ছিল।